পুতুল, কোনো অসুবিধা হয়েছে তোর? না ভাইয়া, আমার কোনো অসুবিধা হয়নি। সাফওয়ান এবার সায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। এখন কোথায় যাবি? শাহরিয়ার ভিলায় নাকি আমার সাথে বাড়ি ফিরবি? সায়রা নিচু স্বরে বলল। আমি তোমার সব বলেছি ভাইয়া, তুমি কি আমার উপর রাগ করেছো? সাফওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল। তুই গতকাল ফোনে আমাকে সব খুলে বলেছিস যে তুই আরবের সাথে থাকতে চাস, শুধু তাকে পরীক্ষা করে দেখতে চাস তার ভালোবাসা সত্যি কিনা। তখনই আমি তোকে বলেছি, তোর খুশি যেদিকে আমি সেদিকেই আছি। তোর খুশির জন্য আমি জীবন দিতেও পারি, আবার কারো জীবন নিতেও পারি। আমি সবসময় তোর মুখে হাসি দেখতে চাই, কিন্তু তুই নিজের ইচ্ছায় আরবের সাথে সংসার করতে গিয়ে যদি কষ্ট পাস আর আমাকে না জানাস রে, সেটা আমি সহ্য করব না। আমি যদি কোনোদিন তোর চোখে পানি দেখি, সেদিনই আমি তোকে নিজের কাছে নিয়ে আসব। সেদিন তোর কোনো ওজোর আপত্তি আমি শুনব না। ভাইয়ের কথায় সায়রা হেসে ফেলল। আমি জানি ভাইয়া, তুমি আমার খুশির জন্য সব করতে পারো। আর আমি এমন মেয়ে নই যে কষ্ট পাওয়ার পরেও সেখানে পড়ে থাকবো। আমার সুখ দুঃখ সব কিছুর অংশীদার তুমিই থাকবে। এখন তুমি আরোকে বাড়িতে ড্রপ করে দাও তো, আমি একটু মিস্টার শাহরিয়ার অফিসে যাব। অফিসে কেন যাবি? কোনো প্রয়োজন আছে? চল রে, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। না ভাই, আমি নিজে যেতে পারবো। তুমি আগে আরুকে বাসায় নামিয়ে দাও, আমার চিন্তা করতে হবে না, আমি সিএনজি করে চলে যাব। সাফওয়ান মানল না। সে দুজনেই গাড়িতে উঠতে বলল। সে আগে সায়রাকে আরাভের অফিসের সামনে নামিয়ে দেবে, তারপর আরিশাকে বাসায় ড্রপ করলো, তারপর আরিশাকে ড্রপ করবে। অগত্যা ভাইয়ের কথা মেনে নিয়ে দুজনেই গাড়িতে উঠল। আধা ঘন্টার মধ্যে সায়রাকে আরাভের অফিসের সামনে নামিয়ে দিল সাফওয়ান। সায়রা নেমে যাওয়ার পর আরিশা যেন ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে দ্রুত পেছনের সিট থেকে নেমে সামনের সিটে গিয়ে বসো। এরপর আর চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে শটান জিজ্ঞেস করলো। মিস্টার চৌধুরী, আপনি আমার মেসেজ সিন করেননি কেন? আরিশার প্রশ্নে সাফওয়ানের কোনো ভাবান্তর দেখা গেল না। সে নির্লিপ্ত গলায় উত্তর দিল। রাত একটায় কেউ মেসেজ দিলে অন্য কেউ নিশ্চয়ই ফোন হাতে নিয়ে অপেক্ষা করে থাকে না যে তোমার মেসেজ সিন করব। আর তুমি এত রাতে জেগে কি করছিলে? তাও ঠিক, কিন্তু সকালে কেন সিন করেননি? সকালে কি আপনি ঘুম থেকে উঠে ফোন দেখেননি? সাফওয়ান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল। প্রয়োজন মনে করিনি। তোমার মেসেজ মানেই আজগুবি সব কথা হবে রে, এটাই স্বাভাবিক। সকাল সকাল সেসব দেখে নিজের মেজাজ খারাপ করার কোনো ইচ্ছে আমার ছিল না। আরিশা এবার মুখ ফুলিয়ে বলল। আপনি কি বলতে চাইছেন? আমি আপনাকে শুধু আজগুবি কথা বলি? এনি ডাউট? সাফওয়ানের পাল্টা প্রশ্ন। আমি আপনাকে কোনো আজগুবি কথা বলছি না। আমি তো শুধু আপনার কেমন মেয়ে পছন্দ সেটাই জিজ্ঞেস করছিলাম। কাল চারু আমাকে বলল আপনার জন্য মেয়ে দেখবে। আমি বললাম আমি পারবো না। তোর ভাই আমাকে ইডিয়েট বলেছে, আমি নাকি ওর জন্য নিজের মতোই একটা ইডিয়েট খুঁজে আনবো। তবুও চারু বলল ভাইয়ের কথা কিছু মনে করিস না, তুই খুঁজে দে। তাই তো আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনার ঠিক কেমন মেয়ে পছন্দ, যাতে পরে আপনি বলতে না পারেন যে আমি আপনার জন্য আজে বাজে কাউকে খুঁজেছি। সাফওয়ান শান্ত স্বরে বলল। আমার জন্য এতটা ভেবেছো, তার জন্য থ্যাঙ্কস। তবে তোমাকে আর ভাবতে হবে না। আরিশা নাছোড় বান্দার মতো বলল। আরে কি ভাবতে হবে না বলছেন? সারু আমাকে বারবার বলেছে আপনার জন্য মেয়ে খুঁজতে, আর আপনি বলছেন ভাবতে হবে না? তাই বলুন কেমন মেয়ে পছন্দ আপনার? সাফওয়ান এবার বাঁকা চোখে তাকিয়ে বলল। যেমনই হোক যেন তোমার মতো না হয় রে। বকবক করে কানের পোকা খেয়ে ফেলছো একদম। আরিশা এবার দমে গেল। তার কণ্ঠস্বর হঠাৎ করুণ শোনাল। কি বললেন আপনি? আচ্ছা, আপনার কি আমাকে একটু ভালো লাগে না? আরিশার কণ্ঠের হঠাৎ এই পরিবর্তন সাফওয়ানের কানে একটু অন্যরকম ঠেকল। সে ভ্রুকুচকে আরিশার দিকে তাকিয়ে তাকে ভালো করে পর্যবেক্ষণ করল, তারপর নির্ভর গলায় বলল। ভালো লাগার মতো কি আছে তোমার মধ্যে? কিছু নেই। আরিশার ছোট প্রশ্ন। সাফওয়ান নির্দয়ভাবে উত্তর দিল। সাথে সাথেই আরিশার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো। মিস্টার চৌধুরী আমাকে একটু পছন্দ করে না, একটুও কি ভালো লাগে না আমাকে? আমি কি দেখতে এতই খারাপ? কই, কেউ তো কোনোদিনও বলেনি। সবাই তো বলে আমি অনেক সুন্দর। আরিশাকে হঠাৎ চুপ করে যেতে দেখে সাফওয়ান ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে ড্রাইভিংয়ে মন দিল। সায়রা আরাবের অফিসে এসে রিসেপশনিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস করল। আরব শাহরিয়ারের সাথে দেখা করতে চাই, উনি কি ফ্রি আছেন? রিসেপশনিস্ট মেয়েটি খুবই বিনয়ীভাবে বলল। ম্যাম, স্যার তো মিটিং রুমে আছেন, আপনি স্যারের কেবিনে গিয়ে বসুন, আধা ঘন্টার মধ্যে মিটিং শেষ হয়ে যাবে। সায়রাও তাকে ধন্যবাদ জানিয়ে মুচকি হেসে আরাভের কেবিনের দিকে এগিয়ে গেল। রিসেপশনিস্ট সায়রাকে চিনতে পেরেছে। আরাভের সাথে একবার সে অফিসে এসেছিল। সেদিন আরাভ সায়রার হাত ধরে কারো দিকে না তাকিয়ে সরাসরি কেবিনে চলে গিয়েছিল। তখনই সবাই বুঝতে পেরেছিল এই মেয়েটির সাথে তাদের স্যারের বিশেষ কোনো সম্পর্ক আছে। তারা হয়তো জানে না সায়রা আরাভের স্ত্রী, তবে
প্রিয় কেউ সেটা নিশ্চিত। সায়রা আরাফের কেবিনে এসে সোফায় বসে ঘড়ি দেখল। এখন দুপুর 2টা বাজে, তার মানে 2:30টার দিকে আরাফ চলে আসবে। সায়রা কিছুক্ষণ কেবিনে পায়চারি করলো, ফোন দেখল, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলেও আরাফের দেখা নেই। অপেক্ষা করতে করতে একসময় সায়রা সোফায় হেলান দিয়েই ঘুমিয়ে পড়ল। দীর্ঘ 2 ঘন্টা পর মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরে এল আরাফ। গলার টাইয়ের নটটা ঢিলে করতে করতে ভেতরে ঢুকতেই তার নাকে এসে লাগলো এক পরিচিত মিষ্টি ঘ্রাণ, তার আইরির শরীরের ঘ্রাণ। সে ভাবল হয়তো মনের ভুল, আইরি এখানে আসবে কোত্থেকে। সে নিজের দামি স্যুটটা খুলে চেয়ারের হাতলে রাখল। আরাফের অ্যাসিস্ট্যান্ট রাজীব ভেতরে এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। আরাফ তাকে 1 গ্লাস শরবত আনতে বলল। হঠাৎ রাজীবের চোখ গেল সোফায় ঘুমন্ত সায়রার দিকে। রাজীব মনে মনে ভাবল, মেয়েটি এখানে ঘুমিয়ে আছে কেন? স্যার দেখলে তো নির্ঘাত কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবেন। রাজীবকে ওভাবে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হলো রাজীব, ওভাবে দাঁড়িয়ে আছো কেন? রাজীব তবুও কিছু বলল না। সে সায়রার দিকেই তাকিয়ে রইল। রাজীবের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আরাফের চোখ স্থির হয়ে গেল সোফায় হেলান দিয়ে শুয়ে থাকা সায়রার ওপর। মুহূর্তেই আরাফ চমকে উঠল, তার মানে ঘ্রাণটা ভ্রম ছিল না, আইরি সত্যি এখানে এসেছে। অ্যাসিস্ট্যান্ট রাজীবকে ওভাবে সায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে আরাফ গম্ভীর গলায় ধমক দিয়ে বলল, বেরিয়ে যাও এখান থেকে, আমার বউয়ের দিকে ওভাবে কি দেখছো? আরাফের মুখে বউ শব্দটা শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্যার বিয়ে করেছেন কবে? সে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যেতে নিলে আরাফ আবারও কড়া গলায় বলল। গেট আউট রাজীব। আরাফ দ্রুত পায়ে সায়রার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসো। একদৃষ্টে তাকিয়ে রইল তার ঘুমন্ত মায়াবী বউটার দিকে। ফিসফিস করে বলল, বউ তুমি এখানে এসেছো অথচ আমাকে একবারও বললে না? আমার বউটা না জানি কতক্ষণ অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে পড়েছে। অফিসের স্টাফদের ওপর তার মেজাজ বিগড়ে গেল। বউ এসে বসে আছে অথচ কেউ তাকে খবরটা পর্যন্ত দিল না। সায়রার ঘুমন্ত কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হিজাব পরে থাকার কারণে হয়তো গরমটা বেশি লাগছে। আরাফ তড়িঘড়ি করে এসির রিমোট নিয়ে টেম্পারেচার কমিয়ে দিল, যাতে তার আইরির ঘুমের ব্যাঘাত না ঘটে। সায়রার এভাবে ঘুমিয়ে থাকলে ঘাড়ে ব্যথা হয়ে যাবে ভেবে আরাফ তাকে আলতো করে পাঁজাকোলা করে তুলে নিল। খুব সন্তর্পণে সে সায়রাকে নিয়ে গেল কেবিনের সাথে লাগোয়া রেস্টরুমে। ধবধবে সাদা নরম বিছানায় সায়রাকে শুয়ে দিয়ে সে যত্ন করে তার হিজাবটা খুলে দিল। এরপর অ্যাসিস্ট্যান্টকে কল করে কড়া গলায় জানিয়ে দিল আগামী 1 ঘন্টা যেন তার কেবিনে কেউ না আসে। সায়রার মায়াবী মুখের দিকে তাকিয়ে আরাফের নিজেরও খুব ক্লান্তি বোধ হচ্ছিল। সেও সায়রার পাশে শুয়ে তাকে আলতো করে বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই আরাফও গভীর ঘুমে তলিয়ে গেল। সায়রার ঘুম ভাঙল আসরের আজান শুনে। পিটপিট করে চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে বসো। সে এদিক ওদিক তাকিয়ে দেখল এটা তো তার নিজের রুম নয়, এমনকি শাহরিয়ার ভিলার সেই রুমটাও নয়। তবে এটা কার ঘর? হঠাৎ মাথায় এলো সে তো মিস্টার শাহরিয়ারের অফিসে এসেছিল। অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার খেয়ালই নেই। দেয়ালের সাজসজ্জা দেখে মনে পড়ল এটা আরাফের অফিসের রেস্টরুম, কিন্তু সোফা থেকে তাকে এখানে কে নিয়ে এলো? আইরি, ঘুম ভেঙেছে? পরিচিত কণ্ঠস্বর শুনে সায়রা মাথা তুলে তাকাল। দেখলো কফির মগ হাতে আরাফ তার দিকেই এগিয়ে আসছে। সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে এখানে কে নিয়ে আসলো? আমি তো সোফায় ঘুমিয়েছিলাম আপনার জন্য অপেক্ষা করতে করতে। আরাফ কফিতে চুমুক দিয়ে মৃদু হেসে বলল, এটা কেমন প্রশ্ন আইরি? অবভিয়াসলি আমি ছাড়া আর কে আনবে? এখন বলো অফিসে কেন এসেছো? প্রশ্নটা শুনে সায়রা ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করল, কেন আসা কি বারণ? সেটা কখন বললাম আইরি? তুমি সব সময় একটু বেশি কেন বোঝো? আমি জানতে চাচ্ছি কোনো বিশেষ প্রয়োজন ছিল কি না, থাকলে আমাকে বললেই তো হতো। সায়রা মুখ ঝামটা দিয়ে বলল, আপনাকেই প্রয়োজন ছিল, আপনিই ছিলেন অফিসে, তাই এখানেই চলে এসেছি। সায়রার কথা শুনে আরাফের মনের ভেতরে যেন আনন্দের লাড্ডু ফুটতে শুরু করলো। তার আইরির আজ তাকে প্রয়োজন, তবুও সে আনন্দ মুখে প্রকাশ না করে বলল, তো আমাকে একটা কল করতে, আমি নিজেই তোমার কাছে চলে আসতাম। তুমি কষ্ট করে এত দূর আসতে গেলে কেন? আরাফের বারবার কেন এসেছ আর কেন কষ্ট করলে শুনে সায়রার মেজাজ বিগড়ে গেল। সে তেড়ে উঠে বলল, এই সমস্যা কি আপনার? হ্যাঁ, আমি অফিসে এসেছি, তাতে কি হয়েছে? বারবার কেন জিজ্ঞেস করছেন? কি লুকিয়ে রেখেছেন অফিসে? এখানেও কি আরেকটা বউ আছে নাকি যে আমায় আসাতে আপনার অসুবিধা হচ্ছে?
সায়রার কথা শুনে আরাব রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে বলতে চাইল এক আর তার সন্দেহবাতিক বউ বুঝল আর একেই বলে উল্টো বুঝিলি রাম, তবুও বউকে চটানো যাবে না। তার বউ একবার রেগে গেলে রক্ষা নেই। আরাব জিভ কেটে বলল, কি যা তা বলছো আইরি? আমার একমাত্র আর অদ্বিতীয় বউ তো তুমি। তোমাকে ছাড়া আমি আর কারো কথা ভাবতেই পারি না, সেখানে অন্য বউ অসম্ভব। তাহলে আমার আসার কথা শুনে এত সমস্যা কেন হচ্ছে আপনার? সায়রার প্রশ্ন। আরাব এবার নরম গলায় পরিস্থিতি সামাল দিতে বলল, আসলে বউ, আমি আমার সমস্যার কথা ভাবছি না। তুমি ভার্সিটি শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ না হয়ে ক্লান্ত শরীরে এত দূর কষ্ট করে আসতে গেলে কেন? আমি তোমার সেই কষ্টর কথা ভেবেই বলছি। দেখো, এসেই তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়লে। সায়রা এবার দাঁতে দাঁত চেপে গটগট করে বলল, আমার সমস্যার কথা যখন এতই ভাবেন তাহলে ভার্সিটি ছুটি হওয়ার আগেই আমায় না বলে কেন চলে এসেছেন? আপনার কেবিনে যখন গিয়ে দেখলাম আপনি নেই, তখনই তো বাধ্য হয়ে অফিসে এসেছি। আরিশাকে বাসায় নামিয়ে দিয়ে সাফওয়ান চলে গেল। আরিশা মন খারাপ করে গটগট করে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে রইল। মনে মনে গুমরে মরছে সে। মিস্টার চৌধুরী নাকি তাকে একটুও ভালো লাগে না। আচ্ছা, সে কি দেখতে সুন্দর নয়? কত কত ছেলে তাকে পছন্দ করে, প্রপোজ করে, কিন্তু সে তো কাউকে পাত্তাও দেয়নি। কাউকে দেখেই তো তার বুকের ভেতরে এমন হুলস্থুল শুরু হয়নি, তাই সে রাজিও হয়নি। এখন মিস্টার চৌধুরীকে দেখলে তার হৃদস্পন্দন বেড়ে যায়। এই অনুভূতিটা তার খুব ভালো লাগে। সে তো সারা জীবন এই লোকটার সাথেই কাটাতে চায়, তাকে দুহাত ভরে ভালোবাসতে চায়, অথচ সেই চৌধুরী নাকি তাকে পছন্দ নয়। আরিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে লাগলো। হয়তো আমার গায়ের রং আরেকটু ফর্সা হওয়া উচিত ছিল। এই উজ্জ্বল শ্যামলার রং কি ওনার পছন্দ হচ্ছে না? কিছু একটা ভেবে আরিশা ইউটিউবে ঢুকে কিভাবে দ্রুত ফর্সা হওয়া যায় এমন সব টিউটোরিয়াল দেখতে লাগলো। ভিডিও দেখা শেষ করে সে এক দৌড়ে রান্নাঘরে গেল। একটা বাটি নিয়ে তাতে কফি পাউডার, চালের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, কাঁচা দুধ আর একটু লেবুর রস মিক্স করে পেস্ট বানাল। সেই মিশ্রণটি নিয়ে রুমে এসে সারা মুখে মেখে রাখল। ভিডিওতে বলেছিল 49 মিনিট রাখতে হবে, কিন্তু আরিশা ঠিক করলো সে 1 ঘন্টা রাখবে, যাতে বেশি ফর্সা হওয়া যায়। এরপর ফেসবুক থেকে বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আর ফেস প্যাক অর্ডার করলো। নিচে রিভিউ দেখে তার মনে হলো এগুলো ব্যবহার করলে সে নিশ্চিত ধবধবে ফর্সা হয়ে যাবে। মুখের প্যাকটা শুকিয়ে আসার অপেক্ষা করতে করতে সে মনে মনে বলল, এবার কি করবেন মিস্টার চৌধুরী? আপনাকে তো আমাকে পছন্দ করতেই হবে। এই রিভিউগুলো তো বেশ ভালো, এগুলো ব্যবহার করলে আমিও ফর্সা হয়ে যাব। আপনাকে তো আমার প্রেমে পড়তেই হবে চৌধুরী সাহেব, কারণ আমি আপনাকে বিয়ে করবই যেভাবেই হোক। সায়রা আর আরাব রাত 8টা নাগাদ বাসায় ফিরল। সায়রা এখন পর্যন্ত আরাবের সাথে একটা কথাও বলছে না। এর কারণ হলো সায়রা তাকে ফেসবুকে সিঙ্গেল স্ট্যাটাস পাল্টে ম্যারেড দিতে বলেছে, কিন্তু আরাব সবকিছু একটু ধীরে সুস্থে করতে চায়। আরাবের যুক্তি হলো এখন হুট করে স্ট্যাটাস দিলে সবাই জেনে যাবে সে বিবাহিত, তখন সবাই অভিযোগ করবে কেন তাদের বিয়েতে দাওয়াত দেওয়া হলো না। আসলে আরাব মনে মনে সায়রাকে নিয়ে একটু মজা নিচ্ছে। সে দেখতে চায় তার বউ তাকে নিয়ে আর কতটা পজিটিভ হতে পারে। সায়রার এই জেলাসি বা ঈর্ষা আরাব বেশ উপভোগ করছে। সে তো এমনিতেই স্ট্যাটাস পাল্টে দিত, শুধু বউকে একটু জ্বালাবার জন্যই দেরি করছিল। খাওয়া দাওয়া শেষ করে সায়রা রুমে এসে ড্রেস পাল্টে টি শার্ট আর প্লাজো পরে শুয়ে পড়ল। একবারের জন্য সে আরাবের দিকে তাকাল না। আরাব এবার ঠিক করলো বউয়ের আবদার মেনে নেবে। বউকে এর চেয়ে বেশি জ্বালালে নির্ঘাত আজ রাতে তাকে বুকেও আসবে না। সেও ধীর পায়ে সায়রার পাশে শুয়ে পড়ল, কিন্তু যেই না সায়রার গায়ে হাত রেখেছে অমনি সায়রা ঝটকা মেরে তার হাত সরিয়ে দিল। আরাব বুঝতে পারল তার মায়াপরি এবার বেশ ভালোই চটেছে। সে নরম গলায় বলল, আচ্ছা বউ, সরি তো, সত্যি বলছি। কালই সবাইকে জানিয়ে দেবো আমি বিবাহিত। তুমি চাইলে কাল থেকে গলায় বিবাহিত লেখা সাইনবোর্ডও ঝুলিয়ে রাখবো। সায়রা মুখ ঝামটা দিয়ে বলল, কোনো দরকার নেই, আপনি সিঙ্গেলই থাকুন, কাউকেই বলতে হবে না আপনি বিবাহিত। আজ যেহেতু ম্যারিড স্ট্যাটাস দিচ্ছেন না, কাল আপনাকে একদম ডিভোর্সই বানিয়ে ছাড়বো আমি। ডিভোর্সি বানাবে। কথাটা শোনা মাত্রই আরাবের মেজাজ বিগড়ে গেল। সে সায়রাকে একটানে নিজের বুকের ওপর নিয়ে এলো। এরপর দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, তুমি আমার সাথে ঝগড়া করো, রাগ করো, সব মেনে নেব, কিন্তু আমাকে ছেড়ে দেওয়ার কথা ভুলেও মুখে আনবে না। বেশি বাড়াবাড়ি করলে তোমার মুখ একদম বন্ধ করে দেবো আমি। তোমাকে আগেও বলেছি, আমার বোবা বউ হলেও চলবে,
কিন্তু ছেড়ে যাওয়ার কথা সহ্য করব না। সায়রা এবার চুপ হয়ে গেল। সে ওভাবেই আরাভের প্রশস্ত বুকে পড়ে রইল। সে বুঝতে পারল এখন একটা তেড়ামেকা কথা বললে হিতে বিপরীত হতে পারে। আরাভ যে সত্যি রেগে গেছে সেটা তার গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে। আরাভ এবার কিছুটা শান্ত হয়ে বলল, তুমি চাও তো আমি ফেসবুকে ম্যারিড স্ট্যাটাস দেই? এই নাও ফোন। পাশের টেবিল থেকে ফোনটা সায়রার হাতে দিয়ে বলল। তুমি নিজেই দিয়ে দাও। আরাভের ফোনটা হাতে নিল। সে আরাভের বুকের ওপর শুয়ে থাকা অন করতে গেল, কিন্তু লক পাশার চাইল। সায়রা আরাভের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। পাসওয়ার্ড কি? আরাভ সায়রার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল। আরাভের আইডি। সায়রা পাসওয়ার্ড টাইপ করতেই ফোনটা আনলক হয়ে গেল। সে দ্রুত ফেসবুকে গিয়ে সিঙ্গেল স্ট্যাটাস পাল্টে ম্যারিড করে দিল। সাথে সাথেই বিভিন্ন জনের রিয়্যাক্ট আর কমেন্ট আসতে শুরু করলো। বিশেষ করে মেয়েদের হার্ট ব্রেক বা মন ভাঙার কমেন্টগুলো দেখে সায়রার মনে এক অদ্ভুত বিজয়ীর আনন্দ খেলে গেল। সে ফোনটা আরাবকে ফিরিয়ে দিয়ে আবারও তার গলার কাছে মুখ গুজল। আরাভের সেই তীব্র নেশাক্ত পুরুষালী ঘ্রাণটা নিতে নিতেই একসময় সায়রা ঘুমিয়ে পড়ল। আরাব মুগ্ধ হয়ে সায়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল এবং একসময় সে নিজেও গভীর ঘুমে তলিয়ে গেল। ভার্সিটিতে আসার পর থেকেই সায়রার মনটা আজ একটু বেশি ফুরফুরে। আরাভের ফেসবুক প্রোফাইলে ম্যারিড স্ট্যাটাস দেখার পর ভার্সিটির যে মেয়েরা তার ওপর ক্রাশ খেয়েছিল তাদের মন ভাঙা আর ছাকা খাওয়া মুখের এক্সপ্রেশন দেখে সায়রার মনে এক অদ্ভুত পৈশাচিক আনন্দ হচ্ছে। সে বেশ ফুরফুরে মেজাজিক আনন্দ হচ্ছে। সে বেশ ফুরে মেজাজেই ক্লাস করছে। পুরো ভার্সিটিতে এখন আলোচনার প্রধান গসিপ হলো আরাব শাহরিয়ার। কোনো ভার্সিটিতে এমন হ্যান্ডসাম ও অবিবাহিত লেকচারার থাকলে মেয়েরা তাকে পটানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর হঠাৎ যদি জানতে পারে তিনি বিবাহিত, তবে বড়সড় একটা শক পাওয়াও তেমন অস্বাভাবিক কিছু নয়। তবে সবার মনে কৌতূহল একটাই, স্যারের বউকে? আরাব ফেসবুকে বিয়ের কথা জানালেও বউয়ের কোনো ছবি বা ক্লু দেয়নি। সায়রার মূল চিন্তা ছিল আরাব বিবাহিত জানলে মেয়েরা আর অযথা তার ওপর ক্রাশ খাবে না এবং নিজেদের দৃষ্টি সংযত করবে। আর যারা দৃষ্টি সংযত করবে না তাদের অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, তাদের এমনটাই ভেবে রেখেছে সায়রা। প্রীতি ম্যামকেও সে সাবধান করে দিয়েছে। এরপর কিছু হলে তার দায় সায়রার থাকবে না। ভার্সিটির অন্য শিক্ষকরাও আরাভকে বিবাহিত জীবনের জন্য অভিনন্দন জানাচ্ছেন, আবার দাওয়াতও না দেওয়ার জন্য অনুযোগও করছেন। তবে আরাব খুব সুন্দরভাবে সবকিছু সামলে নিচ্ছে। বাইরে কি হলো না হলো তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে যা কিছু করে সব সায়রার খুশির জন্য। তার বউ যেটাতে খুশি সেটা সে নির্দ্বিধায় করতে রাজি। তাতে পুরো পৃথিবী তার বিপক্ষে চলে গেলেও তার কিছু যায় আসে না। অন্যদিকে আরিশা সাফওয়ানের জন্য ফিরে তাকিয়ে বলল, উল্টা পাল্টা ফেসপ্যাক লাগিয়ে পুরো মুখে র্যাশ তুলে ফেলেছে। সেই যন্ত্রণায় সে আজ ভার্সিটিতেও আসেনি। মাইসার বিয়েরও এখনো 3 দিন হয়নি, তাই সেও বাড়ির বাইরে আসতে পারছে না। ফলে সায়রাকে আজ একাই ভার্সিটিতে আসতে হয়েছে। সায়রার আসার মূল কারণ ছিল সবার রিয়াকশন দেখা। সবার পছন্দের ক্রাশ যে বিবাহিত তা জানার পর তাদের মন ভাঙার দৃশ্য উপভোগ করাই ছিল তার উদ্দেশ্য। তবে আরাব বিবাহিত সেটা সবাইকে বললেও সায়রাই যে আরাবের বউ সেটা তারা এখনই ভার্সিটিতে জানাতে চায় না। কারণ তখন সবাই মনে করবে সায়রা হয়তো স্যারের বউ হিসেবে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। সায়রা নিজের যোগ্যতায় ভার্সিটিতে চান্স পেয়েছে। আরাব চায় না সেই সাফল্য নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক। এদিকে এসব দেখে রাগে ফুঁসছে প্রীতি। সে ভাবতেই পারেনি আরাব সত্যি সত্যি ফেসবুকে নিজের বিবাহিত জীবনের কথা ঘোষণা করে দেবে। এতে প্রীতির জেদ যেন আরও বেড়ে গেল। সে মনে মনে ষড়যন্ত্রের জাল বুনতে লাগলো কিভাবে সায়রার থেকে আরাবকে আলাদা করা যায়। সে আরাবকে যে কোনো মূল্যে নিজের করেই ছাড়বে। আরাব যখন ভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ত, প্রীতি তখন ছিল প্রথম বর্ষের ছাত্রী। আরাব, সাফওয়ান আর ফারহান এই 3 জন ছিল বেস্ট ফ্রেন্ড। কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কারো তেমন ধারণা ছিল না। তারা বন্ধু হয়েছিল নিজেদের ব্যক্তিত্ব দিয়ে। ভার্সিটিতে এই ত্রয়ীর এক অন্যরকম পরিচিতি ছিল। সেখান থেকেই প্রীতি আরাভকে পছন্দ করতে শুরু করে। একবার সে আরাভকে প্রপোজও করেছিল, কিন্তু আরাব সরাসরি মানা করে দেয়। কারণ
তখন সে সাফওয়ানের বোন সায়রাকে না দেখেই মনে মনে ভালোবাসতে শুরু করেছিল। 1 বছর পর আরাফ ফাইনাল ইয়ার শেষ করে ভার্সিটি থেকে চলে যায়। প্রীতি তবু আরাফকে মনে মনে ভালোবেসে যায়। এরপর প্রীতি পড়াশোনা শেষ করে অন্য শহরে চলে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে প্রীতি এখন যেখানে শিক্ষক হিসেবে জয়েন করেছে সেখানে আরাফও লেকচারার। পুরনো ভালোবাসা আবারও জেগে উঠেছে প্রীতির মনে। তাই এখন সে আরাফকে পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। সাফওয়ান সায়রা ভার্সিটি থেকে মাত্র এসেছে, তাকে ড্রাইভ করে দিয়েছে। সাফওয়ান সায়রা শাহরিয়ার ভিলায় চলে আসায় সায়রার সাথে এই এক টাইম বোনের ভার্সিটির সামনে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে বোনকে বাসায় পৌঁছে দিয়ে। আবার নিজের কাজে চলে যায় সাফওয়ান। বাংলাদেশে নিজের রেস্টুরেন্টের নতুন শাখা খোলার ব্যবস্থা করছে। সে নিজে আমেরিকায় চলে গেলেও সেটা সায়রার নামে করে দেবে। তাই সে এক টাইম সময় বের করে বোনের সাথে দেখা করতে আসে। অবশ্য বিষয়টা এখনও সায়রা জানে না। এটা সায়রার জন্মদিনের গিফট হিসেবে দেওয়ার প্ল্যান করছে। সাফওয়ান সায়রা সোজা নিজের রুমে এসে গোসল করে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো পরনে হলুদ রঙের সুতির সেলোয়ার কামিজ, উজ্জ্বল শ্যাম বর্ণ গায়ের রং। গোসল করার কারণে আরও ফর্সা লাগছে। হলুদ কামিজ একদম ফুটে উঠেছে, পানির বিন্দু বিন্দু ফোটায় জামা একটু একটু ভিজে গায়ের সাথে লেগে আছে, কিন্তু উল্টো মুখে র্যাশ বেরিয়ে মুখটা ফুলে গেছে। আজ সে যন্ত্রণায় ভার্সিটিতে পর্যন্ত যায়নি। একটু আগে সাফওয়ান যখন সায়রাকে বাসায় পৌঁছে দিতে এলো, ড্রেসিং টেবিলের সামনে এসে চুল ভালো করে মুছে নীল নিচে পায়ের সাথে লেগে বসে আছে। সায়রা স্নোকে দেখে হেসে খুলে তুলে নিয়ে আদর করে চুমু খেয়ে বুকে জড়িয়ে নীল। মায়ের বুক পেয়ে স্নো আরও গুটিয়ে গেল। সায়রা স্নোকে সেভাবে নিয়েই আরিশার রুমের দিকে চলে গেল। আরিশা নিজের বেলকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সে চেয়েছিল ফর্সা হয়ে মিস্টার চৌধুরীকে নিজের প্রেমে ফেলতে, কিন্তু উল্টো মুখে র্যাশ বেরিয়ে মুখটা ফুলে গেছে। আজ সে যন্ত্রণায় ভার্সিটিতে পর্যন্ত যায়নি। একটু আগে সাফওয়ান যখন সায়রাকে বাসায় পৌঁছে দিতে এলো, তখন গাড়ির শব্দ শুনে সে বেলকনিতে গিয়ে উকি দিয়েছিল। সে ভেবেছিল দৌড়ে গিয়ে সাফওয়ানের সাথে কথা বলবে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল মুখটা লাল হয়ে ফুলে আছে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, এমনিতেই মিস্টার চৌধুরী বলেছেন তাকে ভালো লাগে না, এখন এই বিচ্ছিরি অবস্থায় দেখলে যদি আরও অপন্দ করেন। তাই সে আর নিচে যায়নি। মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে যতক্ষণ দেখা যায় অপলক চোখে সাফওয়ানকে দেখল। সাফওয়ান চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কি মনে করে যেন আরিশার বেলকনির দিকে একবার চোখ তুলে তাকাল। সে কি জেনে তাকিয়েছে নাকি না জেনে তা বোঝা গেল না। তবে সাফওয়ান তাকানোর সাথে সাথে আরিশা আড়ালে লুকিয়ে পড়ল। সে কিছুতেই এই মুখ তাকে দেখাবে না। সে ঠিক করেছে একদম ধবধবে ফর্সা হয়েই সাফওয়ানের সামনে যাবে। আরিশার ভাবনার জাল ছিঁড়ে গেল সায়রার ডাকে। আরু, আরু কোথায় তুই? সারু, আমি এখানে। বলতে বলতে বেলকনি থেকে রুমে চলে এল আরিশা। সায়রা আরিশার মুখের অবস্থা দেখে আঁতকে উঠল। কি হয়েছে রে, মুখে এভাবে র্যাশ বেরিয়েছে কেন? আরিশা কাঁচুমাচু হয়ে বলল, সারু, আমি তো ফর্সা হওয়ার জন্য ফেস প্যাক লাগিয়েছিলাম, কিন্তু এমন উল্টো ফল কেন হলো? আরিশার কথা শুনে সায়রার ভ্রু কুঁচকে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তা হঠাৎ ফর্সা হওয়ার ভূত চাপলো কেন তোর মাথায়? এই রঙই তো তোকে সব থেকে সুন্দর লাগে। দেখ, আমিও শ্যামলা, তুইও শ্যামলা, আমাদের গায়ের রং তো রোদে গেলে উজ্জ্বল দেখায়। আরিশা জেদ ধরে বলল, না, আমাকে ফর্সা হতেই হবে, আমাকে নাকি ওনার ভালো লাগে না। সায়রা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কার ভালো লাগে না? আরিশা এবার সায়রার কথার কোনো জবাব দিল না, চুপ করে রইল। সে মনে মনে ভাবল, কিভাবে বলবো যে তোর ভাইয়ের আমাকে ভালো লাগে না? এটা বলা যাবে না। সায়রা ওকে নাড়িয়ে দিয়ে বলল, কি হলো, বলছিস না কেন? কার ভালো লাগে না তোকে? কার আবার? তোর ভাই। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, কথাটা আনমনে বলেই নিজের মুখ চেপে ধরল আরিশা। এদিকে সায়রা পাথরের মতো স্থির হয়ে আরিশার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সায়রা আরিশার দিকে তাকিয়ে আশ্বস্ত করার সুরে বলল, আমার ভাইয়ের তোকে ভালো লাগে না তাতে কি হয়েছে? তোকে এইভাবেই ভালো লাগে, অনেক ভালো লাগে। ভাইয়ের চোখে সমস্যা আছে, এই জন্যই আমার ফুলের মতো মিষ্টি আরুকে তার চোখে ধরে না। তুই চিন্তা করিস না তো। সায়রার কথা শুনে আরিশার মনটা আবারও ভেঙে গেল। সে ভাবল, স্যাররা কোনো কিছুই বুঝলো না। কিন্তু স্যারুকে কিভাবে বলবো যে তোর ভাইয়ের ভালো লাগার জন্যই তো আমার এতগুলো কাণ্ড? উনি আমাকে পছন্দ না করলে তো বিয়ে করবেন না, আর আমি তো ওনাকে বিয়ে করে সারা জীবন পাশে থাকতে চাই।
ওনাকে ভালোবাসতে চাই, ওনার ভালোবাসা পেতে চাই। আরিশাকে চুপ করে থাকতে দেখে সায়রা ওর কাঁধ জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না, ভাইয়ার তোকে ভালো লেগে কি হবে? ভাইয়ার বউকে ভালো লাগলেই তো হবে। আমরা ভাইয়ার পছন্দ মতোই ওর জন্য মেয়ে খুঁজবো। আমি এই বছরেই ভাইয়ার বিয়ে দেব। আচ্ছা চল, অনেক খিদে পেয়েছে, এখন কিছু খাবো। সায়রার কথা শুনে আরিশার বুকটা মোচড় দিয়ে উঠল। স্যারকে সত্যি সত্যি মিস্টার চৌধুরীর বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেবে? সে নিজেকে সামলে নিয়ে অস্ফুট স্বরে বলল, তুই যা, আমি এখনই আসছি। সায়রা ঠিক আছে বলে নিজের রুমে চলে এলো। রুমের দরজা বন্ধ করেই সে তার বিড়াল স্নোকে পাঁজাকলা করে তুলে নিয়ে খুশিতে গোল গোল ঘুরতে লাগলো। সে স্নোকে জাপটে ধরে বলতে লাগলো, স্নো বেবি, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আরও আমার ভাবি হবে, ইয়ে। আরও আমার ভাইয়াকে পছন্দ করে। আমি তোকে একদিন বলেছিলাম না স্নো, আমার ভাইয়ার জন্য একদম লাল টুকটুকে বউ আসবে। আমি আরুকেই আমার ভাবি বানাবো। আমার ভয় ছিল আরও যদি আমার ভাইয়াকে পছন্দ না করে, তাই ওকে আগে কিছুই বলিনি। ভাইয়াকে তো আমি বলেই সে রাজি হয়ে যাবে। না না, আমি বলে ভাইয়াকে রাজি করাবো না। কারণ হুট করে বিয়ে দিলে সে যদি আবার মিস্টার শাহরিয়ারের মতো বাসরাতে অস্বীকার করে বসে, আমি ভাইয়াকে উপলব্ধি করাবো যে আরও তাকে কতটা ভালোবাসে। আমি চাই ভাইয়ার নিজের মনে হোক যে সে আরুকে ভালোবেসে এক জীবন পার করে দিতে পারবে। আমি ব্যবস্থা করব সব। তবে তার আগে আরুর মুখ থেকে স্বীকার করাবো যে সে আমার ভাইয়াকে ভালোবাসে। অফিসে নিজের কেবিনে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে আরাব। ল্যাপটপের সাথে তার বেডরুমের সিসিটিভি ফুটেজ কানেক্ট করা। স্ক্রিনে দেখা যাচ্ছে সায়রা স্নোকে কোলে নিয়ে খুশিতে ঘুরে ঘুরে হাসছে। মাঝে মাঝে বিড়ালটার সাথে বিড়বিড় করে কি যেন বলছে আর খিলখিল করে হেসে উঠছে। বউয়ের হাসি দেখে সে নিজেও হেসে উঠল। আরাব অপলক চোখে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে, যেন তার মনের তৃষ্ণা মেটাচ্ছে। সে মনে মনে ভাবল, বউ, তোমার এই খুশির কারণ কি? আমাকে একটু বললে আমিও না হয় তোমার খুশিতে সামিল হতে পারতাম। তোমার খুশির কারণ যাই হোক, তা যেন সারা জীবন অটুট থাকে, আর আমি যেন সারা জীবন এভাবেই তোমার হাসি মুখ দেখতে পারি। হঠাৎ আরাবের ফোনে কল এলো। স্ক্রিনে ওয়াইফি লেখা দেখে সে দ্রুত কল রিসিভ করলো। ওপাশ থেকে সায়রা হ্যালো বলতেই আরাব দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, মিস করছিলে বুঝি? সায়রা ওপাশ থেকে ভাব নিয়ে বলল, একদম না, আমি কেন আপনাকে মিস করতে যাব? সত্যিই করছো না? না। আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমি তো প্রতি মুহূর্তে তোমায় মিস করছি, অথচ দুঃখের বিষয় আমার বউ আমাকে একটু মিস করে না। ভেরি ব্যাড বউ, ভেরি ব্যাড। সায়রা হেসে ফেলে বলল, হয়েছে, খারাপের আর কিছু হয়নি। এখন শুনুন, ফেরার সময় কেক নিয়ে আসবেন। এখনই লাগবে? না, আপনি অফিস থেকে ফেরার সময় আনলেই হবে। মনে রাখবেন কেকে যেন কোনো বাদাম না থাকে। একদম ফ্রেশ রেড ভেলভেট কেক নিয়ে আসবেন। আরাব হেসে বলল, যথাজ্ঞা মহারানী। আর কিছু লাগবে? না, আপাতত আর কিছু লাগবে না। তবে আপনি কালকে হাফ ডে ছুটি নেবেন। কাল আপনার সাথে আমার অনেক কাজ আছে। ওকে যান। সায়রা এবার লাজুক হেসে বলল, মিস ইউ টু। বলেই টপ করে কলটা কেটে দিল। সে সায়রার শেষের কথাটুকু শুনে আরাব মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পরক্ষণেই আবার সিসিটিভি ফুটেজ অন করে দেখল সায়রা ফোনে কথা বলা শেষে একা একাই মিটিমিটি হাসছে। আরাব ভাবল, আরাব আচ্ছা, আমার বউয়ের আজ এত খুশির কারণটা কি? আমাকে একটু জানালে কি এমন হতো? যাই হোক, রাতেই সব জেনে নেব। আগে তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরতে হবে। এই অফিসের জন্য বউটার সাথে ঠিকঠাক মতো সময় কাটাতে পারছি না। প্রথমে ঠিক করেছিল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কেকটা আনিয়ে নেবে, কিন্তু পরক্ষণেই মতো পাল্টে ফেলল। বউ প্রথম কিছু চেয়েছে, সেটা সে নিজেই দেখে শুনে সব থেকে ভালোটা আনবে। যদি কেকটা ভালো না হয় তবে তার আইডি রাগ করতে পারে, আর সেই ঝুঁকি সে কোনোভাবেই নিতে চায় না। সায়রা রান্নাঘরে দুধের ক্ষীর বানাচ্ছে। আরাব এখনো ফেরেনি। সে প্রতিদিন রাত 8টা নাগাদ বাসায় ফেরে। যেহেতু সকালে তাকে ভার্সিটিতে লেকচারার হিসেবে সময় দিতে হয়, তাই রাতের দিকে অফিসের কাজগুলো সামলাতে একটু বেশি দেরি হয়ে যায়। ক্ষীর বানানো শেষ করে সায়রা তা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিল। এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। শারমিন শাহরিয়ার এখন নিজের রুমে। আহসান শাহরিয়ারের নাকি খুব মাথা ব্যথা করছে, তাই তিনি স্বামীর সেবায় নিয়োজিত আছেন। ওদিকে আরিশা নিজের রুমে মন খারাপ করে বসে আছে। সাফওয়ান তাকে পছন্দ করছে না।
আবার সায়রাও তার মনের অবস্থাটা ঠিকঠাক বুঝতে পারছে না। সব মিলিয়ে তার দুঃখের যেন শেষ নেই। কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই সায়রা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দেখল আরাব দুহাত ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগগুলো হাতে থাকায় সে বেশ কসরত করেই কলিং বেলটা চেপেছিল। আরাব ভেতরে ঢুকে জিনিসগুলো ড্রয়িং রুমের সোফায় রাখল। সায়রা অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। সে তো শুধু একটা কেক আনতে বলেছিল, এত জিনিস কোত্থেকে এলো? সায়রা বিস্মিত স্বরে প্রশ্ন করল। এতগুলো ব্যাগ কিসের? আমি তো আপনাকে শুধু একটা কেক আনতে বলেছিলাম। আরাব মুচকি হেসে সায়রার দিকে তাকিয়ে বলল, বউ আমার কাছে প্রথমবার কিছু চেয়েছে, তাই শুধু একটা কেক নিয়ে আসতে মন চাইলো না। রাস্তায় যা যা ভালো লেগেছে তোমার জন্য নিয়ে এসেছি। আমি প্রায়ই রাতে দেখি তোমার খিদে লাগে, নিচে ফ্রিজ থেকে এটা ওটা আইসক্রিম বের করে খাও, তাই তোমার জন্য সব ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছি। আরও কিছু শুকনো খাবার আছে, যখন তোমার খিদা পাবে তখন খেতে পারবে। আর শোনো, আগামীকাল বাসায় একটা মিনি ফ্রিজ আসবে, সেটা আমি আমাদের রুমেই সেট আপ করবো। ওখানে তোমার পছন্দের সব খাবার থাকবে, যাতে মাঝরাতে তোমাকে আর কষ্ট করে নিচে নামতে না হয়। যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি এনে দেবো। সায়রা ভ্রু কুঁচকে বলল, আমি আইসক্রিম খেলে তার জন্য সব ফ্লেভারের আইসক্রিম আনতে হবে কেন? আর নিচের ফ্রিজ থেকে খেলে সমস্যাটা কি? রুমে আলাদা ফ্রিজ নেওয়ার কি প্রয়োজন? সায়রার কথা শুনে আরাব ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে দুষ্টুমি করে বলল, আইরি, তুমি এখনো বুঝতে পারছো না? সামনের রাতগুলোতে তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। তখন তুমি চাইলেও বিছানা ছেড়ে নিচে আসার মতো অবস্থায় থাকবে না। তাই আমি আমাদের রুমেই সব ব্যবস্থা রাখবো, যাতে তোমার যা লাগে ওখান থেকেই খেতে পারো। আফটার অল, এত পরিশ্রম করার পর তোমাকে কি আর না খেয়ে থাকতে দিতে পারি বলো? সায়রা আরাবের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। সে অবাক হয়ে বলল, আশ্চর্য, আমি আবার কোন রাতে হার্ডওয়ার্ক করব? আমি তো রাতে ঘুমাবো, আর খিদে পেলে আমি নিজেই নিচে এসে খেয়ে যাব। রুমে ফ্রিজ আনার কোনো প্রয়োজন নেই। আরাব রহস্যময় হেসে বলল, প্রয়োজন আছে কিনা তার সামনের রাতগুলো এলে তুমি নিজেই বুঝতে পারবে। আপাতত তো থাক। সায়রা মুখ ঝামটা দিয়ে বলল, ঠিক আছে, সেটা পরে বোঝা যাবে। এখন এইগুলো আমাকে দিয়ে আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন তো, আমরা এখন বাইরে বেরোবো। এত রাতে কোথায় যাব আমরা? আরাব অবাক হয়ে জিজ্ঞেস করল। গেলেই দেখতে পাবেন, দয়া করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন। সায়রার তাড়া দেখে আরাব আর কথা বাড়াল না, দ্রুত উপরে চলে গেল। সায়রা ব্যাগগুলো কেকটা নর্মাল ফ্রিজে রাখল, আর বাকি আইসক্রিম ও চকলেটগুলো কিছু ডিপ ফ্রিজে গুছিয়ে রাখল। একটা চকলেট খুলে মুখে দিয়ে গুছিয়ে রাখল। সে বাকি শুকনো খাবারগুলো গুছিয়ে রাখতে লাগল। সায়রা আরিশার রুমে এসে দেখল সে বিছানায় মন মরা হয়ে শুয়ে আছে। সায়রা ভেতরে ঢুকে আরিশাকে উদ্দেশ্য করে বলল, আরু, আমি আর মিস্টার শাহরিয়ার একটু বাইরে বেরোচ্ছি, তুই ভেতর থেকে দরজাটা লক করে দে। সায়রার কথা শুনে আরিশা অবাক হয়ে উঠে বসল। সে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস রে এত রাতে? ভাইয়ার কাছে। রাত 12টা বাজলেই ভাইয়ার জন্মদিন। প্রতি বছর ভাইয়ার জন্মদিনে আমি নিজের হাতে দুধের ক্ষীর বানিয়ে ভাইয়াকে উইশ করতাম। গত 4-5 বছর ধরে সেটা করতে পারিনি, তাই এবার যেহেতু ভাইয়া ফিরে এসেছে, আমি এই দিনটা খুব বড় করে সেলিব্রেট করতে চাই। তুই কি যাবি আমাদের সাথে? সায়রার কথা শুনে আরিশা দোটানায় পড়ে গেল। মনে মনে ভাবো, যেতে তো খুব ইচ্ছে করছে যা সারু, কিন্তু এই অবস্থায় গেলে মিস্টার চৌধুরী যদি আমাকে আরও অপছন্দ করতে শুরু করেন। আর সারাদিন লোকটার সাথে একটা কথাও হয়নি, আমি ওনাকে কতটা মিস করেছি, অথচ ওনার ভাবনাতেই হয়তো আমার কথা নেই। আরিশা নিজেকে সামলে নিয়ে বলল, না রে, আমি যাব না। দেখ আমার মুখে কত র্যাশ বেরিয়েছে। এই বিচ্ছির মুখ নিয়ে তোর ভাইয়ের সামনে গেলে দেখবি ও আমাকে আরও উল্টোপাল্টা কথা বলে অপমান করবে। এমনিতেই তো সারাক্ষণ ইডিয়েট স্টুপিড বলতেই থাকে। খুব হাসি পেলেও সে নিজেকে সংবরণ করলো। সে এবার দুষ্টুমি করে তুরুপের তাস চালো। আচ্ছা, না গেলে না যাবি? আমি ভাবছিলাম আজ ভাইয়ার সাথে বিয়ের কথা বলবো। কালকে বার্থডে পার্টিতে অনেক মেয়েদের ইনভাইট করব, যাতে ভাইয়া সেখান থেকে নিজের পছন্দ মতো কাউকে বেছে নিতে পারে। আজ গিয়ে সব ফাইনাল করে আসবো। সায়রার মুখে বিয়ের কথা শোনা মাত্রই আরিশার ভেতরটা জ্বলে উঠল। সে এক ঝটকায় দাঁড়িয়ে বলল, সারু, আমি যাব। আমিও দেখতে চাই তোর ভাই ঠিক কীরকম মেয়ে পছন্দ করে। আমাকে তো সবসময় ইডিয়েট বলে, আর শোনায় যে আমি নাকি নিজের মতোই কোনো ইডিয়েট খুঁজে আনবো। এখন দেখবো উনি নিজে কাকে পছন্দ করেন, কোন ইডিয়েটকে নাকি তার কোনো একটা স্টুপিডকে। সায়রা মনে মনে হাসল। সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি কেক আর ক্ষীর সব প্যাকেট করছি। আর শোন, আব্বু আম্মুকে একটু জানিয়ে দিস যে আমরা বেরোচ্ছি। আব্বুর মাথা ব্যথা করছে, না হলে ওনাদেরও নিয়ে যেতাম। আচ্ছা যা, আমি রেডি হয়ে আব্বু আম্মুকে বলে আসছি। সায়রা চলে যেতেই আরিশা দ্রুত টি শার্ট আর প্লাজো বদলে একটা সুন্দর থ্রি পিস পরে নিল। ওপর দিয়ে বোরকা আর হিজাব পরে পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বের হলো। আরিশার মুখের রাশগুলো পুরোপুরি না সারলেও আগের চেয়ে অনেকটা কমে এসেছে। হালকা
কমে হচ্ছে, যেন গালে কেউ লাজুক আভা মেখে দিয়েছে। আরাব গোসল সেরে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই রুমে প্রবেশ করলো সায়রা। আরাবকে ওভাবে দেখে সায়রার পা যেন মেঝেতে আটকে গেল। সে একদম থমকে দাঁড়াল। আরাবের কোমরে শুধু একটা সাদা তোয়ালে জড়ানো, আর অন্য একটা তোয়ালে দিয়ে সে চুল মুছছে। তার সুঠাম পেটানো দেহ, উদরের দুপাশে স্পষ্ট সিক্স প্যাক অ্যাবস আর সুপ্রশস্ত বলিষ্ঠ বুক, যা প্রতিটি নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে। সব মিলিয়ে এক নেশাক্ত পুরুষালী রূপ, প্রতিটি এক নেশাক্ত পুরুষালী ড্রপ অন। শ্যামবর্ণ গায়ের রং গোসলের পর যেন আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা বিন্দু বিন্দু জলকণাগুলো মুক্তার মতো চিকচিক করছে। সায়রা শুকনো গলায় ঢোক গিলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার মনে হলো গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক তীব্র তৃষ্ণা তাকে গ্রাস করছে। সে চাইলেও চোখ সরাতে পারছে না। তার অবাধ্য এবং বেশ্রম চোখগুলো বারবার আরাভের উন্মুক্ত বলিষ্ঠ দেহে আটকে যাচ্ছে। তার চোখ জোড়া এতটা অবাধ্য আগে কখনো হয়নি। সায়রার এই অবস্থা দেখে আরাভ ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল। ঘোরের মধ্যে থাকা সায়রা আরাভের শরীরের দিকে তাকিয়ে থেকেই বেশ্রমের মতো উপর নিচ মাথা নেড়ে সম্মতি দিল। পরক্ষণেই হুঁশ ফিরতে সে পাগলের মতো দুদিকে মাথা নাড়তে লাগলো। না না, আমি টাচ করতে চাই না। আরাব মুচকি হেসে বলল। ডোন্ট বি শাই সুইটহার্ট, আই এম ইয়োর হাজব্যান্ড। আরাভের কথা শুনে সায়রার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল তার। সে অস্বস্তি দমন করতে তড়িঘড়ি করে চোখ এদিক ওদিক ঘোরাতে লাগলো। আরাভ এক পা দুপা করে এগিয়ে এসে একদম সায়রার গা ঘেঁষে দাঁড়াল। এরপর একটানে সায়রাকে নিজের চওড়া উন্মুক্ত বুকে আছড়ে ফেলল সে। আরাভের ভেজা ঠান্ডা শরীরের স্পর্শে সায়রা শিউরে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন হিমস্রোত বয়ে গেল। আরাভ মাথা মোছার তোয়ালেটা খাটের ওপর ছুঁড়ে মারল। তারপর নিজের দুই হাত সায়রার বাঁকানো কোমরে শক্ত করে রাখল। আরাভের হাতের উষ্ণ স্পর্শে সায়রার শরীর যেন অবশ হয়ে আসছে। সে কিছুতেই আরাভের দিকে তাকাতে পারছে না। লজ্জায় চোখ নামিয়ে রাখল। আরাব বাম হাত সায়রার কোমরে রেখে ডান হাত দিয়ে সায়রা চিবুক ধরে মুখটা উপরে তুলল। গভীর স্বরে বলল, লুক অ্যাট মি সুইটহার্ট। সায়রা তবুও তাকাল না। তার এই লাজুক অবস্থা দেখে আরাব ঠোঁট কামড়ে হাসল। তারপর সায়রার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের উন্মুক্ত বুকের ওপর রাখল। নিচু স্বরে ফিসফিস করে বলল, ডোন্ট বি শাই সুইটহার্ট, আই এম অল ইয়োর্স, ইউ ক্যান ডু এনিথিং টু মি। আরাভের কথায় সায়রা হাঁসফাঁস করতে লাগলো। তার সবকিছু যেন উল্টোপাল্ট হয়ে যাচ্ছে। বুকের ভেতর এক অদ্ভুত শিশিরানির অনুভূতি, আবার একই সাথে একরাশ অস্বস্তিও তাকে ঘিরে ধরল। সে আরাভের শক্ত বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। আরাব সায়রার হাত নিজের বুকের ওপর আরো শক্ত করে চেপে ধরল। সায়রা এবার কাঁপা গলায় আমতা আমতা করে বলল, ছাড়ুন প্লিজ। আরাব তবুও ছাড়ল না। সায়রা মিনতি করে আবারও বলল, প্লিজ ছাড়ুন না, দেরি হয়ে যাচ্ছে তো। আমাদের 12টার আগে ভাইয়ার কাছে পৌঁছাতে হবে। আরাব এবার ভ্রুকুচকে সায়রার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সাফওয়ানের জন্মদিনে উইশ করতে যেতে চাইছো? সায়রা উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানাল। পরক্ষণেই মাথায় কিছু একটা আসতেই সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানেন ভাইয়ার জন্মদিন? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। আমি তো ভেবেছিলাম কাল বড় করে পার্টির অ্যারেঞ্জ করব। তুমি কি আজ রাতেই যাবে? আমি আজ রাতেই ভাইয়াকে উইশ করতে চাই। ভাইয়ার জন্য নিজের হাতে ক্ষীর বানিয়েছি, ওটা ভাইয়াকে খাওয়াবো আমি। এখন ছাড়ুন না প্লিজ, অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনিও রেডি হয়ে নিন, আমাকেও রেডি হতে দিন। আরাব আর সায়রাকে আটকে রাখল না, ছেড়ে দিল। সে চায় না ভাই বোনের এই সুন্দর মুহূর্তের মাঝে বাধা হয়ে দাঁড়াতে। কারণ আর কেউ না জানলেও সে তো জানে যে সাফওয়ানের এই পৃথিবীতে তার বোন ছাড়া আর কেউ নেই। সায়রারও তার ভাই ছাড়া আপন বলতে কেউ এসেছে। দুজনেই দ্রুত রেডি হতে লাগলো। আরাব মাঝে মাঝেই সায়রার সাথে দুষ্টুমি করে তাকে লজ্জা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা তৈরি হয়ে নিল। আরাবের পরনে দামি কালো প্যান্ট আর ফিটিং কালো শার্ট, যা তার বলিষ্ঠ সুঠাম দেহের সাথে বেশ মানিয়েছে। সায়রা একটি কালো বোরখা আর ম্যাচিং কালো হিজাব পরে নিল। আরাব সায়রার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ। সে সায়রার সামনে এসে দাঁড়িয়ে বলল, মেয়েরা বোরখা পরে নিজেদের সৌন্দর্য ঢেকে রাখার জন্য, কিন্তু বোরখা পরার পর যদি তোমাকে এতটা মায়াবী আর মোহনীয় লাগে, তবে কি দিয়ে থাকবো তোমায়? মানুষ তো তোমার দিকে তাকিয়ে নিজের পথ ভুলে যাবে। আল্লাহ, আমার বউকে এত মায়াবী কেন বানালে? বউ, তুমি এখনই নিকাব পরে নাও,
এত সুন্দর মুখ নিয়ে একদম বাইরে যাওয়া যাবে না। আমি চাই না কেউ আমার ছাদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকুক। আরাফের কথা শুনে সায়রা যেন আকাশ থেকে পড়ল। সে মনে মনে ভাবল, এই লোকটা তো হিংসুটে কিভাবে হতে পারে। মুখে বলল, হয়েছে, এখন চলুন তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। না, আগে তুমি নিকাব পরে নাও, তারপর যাব। আরাফের জেদ। সায়রা দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে নিকাব বের করলো। আরাফ নিজেই এগিয়ে গিয়ে সায়রার হাত থেকে নিকাবটা নিয়ে নিজের হাতে পরিয়ে দিল। পরানো শেষ করে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, হ্যাঁ, এখন ঠিক আছে, তবু এই মায়াবী চোখ দুটো দেখা যাচ্ছে। এবার থামবেন আপনি, চলুন না। সায়রা বিরক্ত হওয়ার ভান করলেও মনে মনে সে বেশ খুশি। আরাফ সায়রার হাত ধরে ঘর থেকে বের হতে হতে মনে মনে বলল, বউ সুন্দর হলে যে কত টেনশন সেটা তুমি কি বুঝবে। আরাব আর সায়রা নিচে নেমে দেখল আরিশা আগে থেকেই রেডি হয়ে সোফায় বসে আছে। আরাব সোফার ওপর থেকে কেক আর ক্ষীরের প্যাকেট দুটো হাতে তুলে নিল। এরপর সায়রা ও আরিশাকে নিয়ে সে বাড়ির বাইরে বেরিয়ে এলো। সায়রা নিজের চাবি দিয়ে সাবধানে সদর দরজাটা লক করে দিল। সায়রা গিয়ে গাড়ির সামনের সিটে বসো আর আরিশা পেছনের সিটে গিয়ে বসল। আরাফ খাবারের প্যাকেট দুটো পেছনের সিটে আরিশার পাশে রেখে ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে আরাফ একদৃষ্টিতে সায়রার দিকে তাকিয়ে রইল। তার ওভাবে তাকিয়ে থাকা দেখে সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। আরাফ মৃদু হেসে বলল, আমার বউয়ের দিকে তাকিয়ে থাকার জন্য বিশেষ কোনো কারণ লাগে না, তবে আপাতত কারণ একটা আছে। তুমি সিট বেল্ট লাগাওনি কেন? আমি অনেকবার খেয়াল করেছি তুমি নিজে থেকে কখনোই সিট বেল্ট লাগাও না। সায়রা একটু ভাব নিয়ে গাল ফুলিয়ে বলল, আমি কেন লাগাবো? এটা তো আমার ভাইয়া আর আমার বরের কাজ। এখন যেহেতু ভাইয়া নেই, তার মানে কাজটা আপনার। আপনি নিজের কাজে ফাঁকিবাজি করছেন মিস্টার শাহরিয়ার। সায়রার এমন যুক্তি শুনে আরাব কিছুক্ষণের জন্য থমকে গেল। পরক্ষণেই ভাবল, বউ তো ঠিক কথাই বলেছে, আমি থাকতে আমার বউ কেন নিজের হাতে সিট বেল্ট লাগানোর কষ্ট করবে। সে হেসেই সায়রার দিকে ঝুঁকে এলো। সায়রার খুব কাছ থেকে সিট বেল্টটা টেনে লক করে দিতে দিতে নিচু স্বরে বলল, ভুল হয়ে গেছে বউ, আর এমনটা হবে না। সায়রা খিলখিল করে হেসে উঠল। নিকাব পরা থাকার কারণে হাসিটা দেখা না গেলেও আরাব তার হাসির আওয়াজ আর চোখের কোণের ভাঁজ দেখে ঠিকই বুঝে নিল। সে এক পলক তৃষ্ণার্ত চোখে সায়রার গিয়ে দিল। গাড়ি ছটে চলল সাফওয়ানের বাড়ির উদ্দেশ্যে। সাফওয়ান কিছুক্ষণ আগেই বাসায় ফিরেই গোসল শেষ করে নিচে এলো। তার আজ একদম খাওয়ার ইচ্ছে নেই। এতদিন সায়রা থাকায় জারিফ, সাফওয়ান আর রুমা সবাই মিলে একসাথে খাবার খেত। এখন বাসায় রুমা একা থাকে। সাফওয়ান তাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছে, তাই রুমা এখন তার নতুন কলেজ নিয়ে বেশ ব্যস্ত। সাফওয়ানের কেনা নতুন ফ্ল্যাটের সব কাজ শেষ হয়ে গেছে। সে আগামীকালই সেখানে শিফট হয়ে যাবে আর জারিফ ও মাইশাকে নিয়ে তার নিজের ফ্ল্যাটে চলে আসবে। যদিও বড় করে বিয়ের অনুষ্ঠান করে মাইশাকে তুলে আনার কথা ছিল, কিন্তু জারিফ মানেনি। সে মাইশাকে বুঝিয়ে রাজি করিয়েছে, বলেছে সে অনেকদিন একা ছিল আর একা থাকতে চায় না। সে মাইশাকে নিয়ে একটি সুন্দর সংসার শুরু করতে চায়। মাইশার মন একটু খারাপ হলেও সে বারণ করেনি। সে জানে জারিফের অতীত কতটা একাকিত্বের ছিল, তাই সেও রাজি হয়ে গেছে। সাফওয়ান ঠিক করেছে রুমাকেও ওখানেই রাখবে, এতে মাইশারও একা লাগবে না, কারণ জারিফের ডিউটি শেষ হতে অনেক রাত হয়। সাফওয়ানের নিজের ঠিক নেই সে কখন আবার আমেরিকায় ব্যাক করবে। এখানে তার কিছু কাজ শেষ হলেই সে চলে যাবে। তার পুতুল তো এখন শ্বশুর বাড়িতে সুখেই আছে, না হয় সে মাসেই একবার এসে সায়রাকে দেখে যাবে। সাফওয়ানের ভাবনায় ছেদ পড়ল কলিং বেলের শব্দে। সে ঘড়িতে সময় দেখল 8:25। 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি। এত রাতে কে এলো? ভাবতে ভাবতে সে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখল আরাব দাঁড়িয়ে আছে। আরাবকে দেখেই সাফওয়ানের ভ্রু কুঁচকে গেল। সে জিজ্ঞেস করল, না, এত রাতে তুই এখানে কেন? আরাব একটু ভাব নিয়ে বলল, তোর বোনের জামাই লাগে, একটু তো সম্মান দে। দরজায় দাঁড় করিয়ে রেখে জিজ্ঞাসা করছিস এখানে কেন? ভেতরে তো আসতে বলতে পারিস। সাফওয়ান তাচ্ছিল্য করে বলল, তোর সাথে যেটুকু সম্মান দিয়ে কথা বলি রে, সেটাই বেশি হয়ে যায়। আর বাকি রইল ভেতরে আসার কথা। আমার পুতুলকে ছাড়া আসলে কোনোদিন এই বাড়ির ভেতরে ঢুকতে পারবি না। এখন বল কেন এসেছিস? ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো মিষ্টি এক কণ্ঠস্বর। ভাইয়া, হ্যাপি বার্থডে। সাফওয়ানের দৃষ্টি আরাবের পেছন দিকে গেল। দেখল সায়রা হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। সাফওয়ান ব্যস্ত হয়ে বলল, পুতুল, আসতে আয়, পড়ে যাবি তো।
সায়রা এসে ভাইকে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাপি বার্থডে ভাইয়া, সরি 2 মিনিট দেরি হয়ে গেল। আসার সময় না পায়ে কি যেন একটা লেগেছিল, সেটার জন্যই দেরি হয়েছে। সায়রার কথা শুনে সাফওয়ান নিঃশব্দে হাসল, নিজের আদরের পুতুলকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। সব দোষ পায়ে লাগা ওই জিনিসটার, না হলে কি আর আমার পুতুলের দেরি হতো রে? সায়রা আদরে গলায় বলল। হুম। আরাব গলা খাকারি দিয়ে বলে উঠল, তোর থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও যায় না। বোনকে পেয়েছিস বলে বাইরে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে সেটাও চোখে পড়ছে না। সাফওয়ান এমন ভাব করলো যেন সে আরাবের কথা শুনতেই পায়নি। সে সায়রাকে নিয়ে ভেতরে যেতে যেতে বলল। তোর পেছনে যে লুকিয়ে আছে ওটাকে ভেতরে আসতে বল, আর তুই আসবি কি আসবি না সেটা তোর ব্যাপার। সাফওয়ান এভাবে তাকে ইগনোর করে চলে যেতে দেখে আরাব বিড়বিড় করতে করতে ভেতরে ঢুকল। শালা সম্বন্ধী একটা, একটু সম্মান দেয় না। আর বউটাও ভাইকে পেয়ে বরের কথা একদম ভুলে বসে আছে। ওদিকে আরিশা এতক্ষণ আরাবের পেছনে আড়ালে দাঁড়িয়েছিল, সামনে আসছিল না। সাফওয়ানের কথা শুনে সে বুঝতে পারল যে সাফওয়ান তার উপস্থিতি টের পেয়েছে। আরিশার বুকটা দুরু দুরু করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই বেরিয়ে আসবে। সে ও গুটি গুটি পায়ে ভেতরে ঢুকল। আরাব ভেতরে ঢুকে দরজা লক করে দিল। সায়রা এসে এই ভাইয়ের জন্য নিজের হাতে বানানো ক্ষীরের বক্স বের করে কিচেন থেকে বাটি নিয়ে এলো। সে বাটিতে করে ভাইকে এক বাটি ক্ষীর দিল, সেই সাথে আরিশার আরাবকেও দিল, দীর্ঘ 4 বছর পর আবার বোনের হাতের ক্ষীর পেয়ে সাফওয়ান ভীষণ খুশি হলো। তবে খুশিটা সে ঠিকভাবে প্রকাশ করতে পারল না। সে যেন ভুলেই গেছে কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে হয়। ছোটবেলায় সে পারত, কিন্তু এখন আর পারে না। মনের ভেতর আনন্দের তুফান বইলেও সে শুধু বোনকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে, খুব ভালো হয়েছে রে পুতুল, একদম আম্মুর হাতের মতো। সায়রা উজ্জ্বল চোখে জিজ্ঞেস করছো। সত্যি বলছো ভাইয়া? সাফওয়ান তৃপ্তির হাসি হেসে বলল, একদম সত্যি। আচ্ছা তাহলে এটা তাড়াতাড়ি শেষ করো, বক্সে আরো আছে, আমি তোমাকে আরো দিচ্ছি। সাফা অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। সাফওয়ান সত্যি সত্যি আরো এক বাটি ক্ষীর খেল। খাওয়া শেষ হতেই সায়রা টেবিলে কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়ে ভাইকে উইশ করতে বলল। সাফওয়ান চোখ বন্ধ করে মোনাজাতের মতো করে চাইল, আল্লাহ, আমার জীবনের সবটুকু খুশি আমার পুতুলের ভাগ্যে লিখে দিও রে, আর ওর ভাগ্যের সব দুঃখ আমার কাঁধে দিও। ঠিক সেই মুহূর্তে সাফওয়ানের চোখের সামনে হুট করে আরও একটা মুখ ভেসে উঠল। সাফওয়ান চমকে চোখ খুলে ফেলল। সে এক পলক সোফার অন্য পাশে বসা আরিশার দিকে তাকিয়ে পরক্ষণেই আবার সায়রার দিকে তাকাল। দুজনেরই চোখ বন্ধ। আরিশা মনে মনে তখন প্রার্থনা করছিল, জানি না এভাবে উইশ করলে পূরণ হয় কিনা, তবে যদি হয় তাহলে আল্লাহ মিস্টার চৌধুরীর মনে আমার জন্য একটু ভালোবাসা সৃষ্টি করে দাও। আমি যেমন ওনাকে এক পলক দেখার না জন্য ছটপট করি, ওনারা যেন আমাকে দেখার জন্য ঠিক এরকমই ব্যাকুলতার সৃষ্টি হয়। অন্যদিকে সায়রা হয়তো তার জীবনের প্রিয় এই মানুষগুলোর সারা জীবন পাশে থাকা আর তাদের ভালো থাকার দোয়া চাইছিল। আর আরাব, সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার আইরির দিকে। তার একমাত্র চাওয়া তার আইরির সব ইচ্ছে যেন পূরণ হয় এবং সে যেন সারা জীবন এভাবেই হাসি খুশি থাকে। সায়রা চোখ খুলে বলল, হয়েছে ভাইয়া, এবার কেক কাটো তো। সাফওয়ান নাইফ নিয়ে কেক কাটল এবং প্রথম স্লাইসটা সায়রাকে খাইয়ে দিল। সায়রাও ভাইকে খাইয়ে দিল এবং তারপর আরিশা ও আরাবকেও কেক দিল। এরপর সায়রা টেবিল থেকে সব গুছিয়ে কিচেনের দিকে চলে গেল। আরাবও সায়রার পেছন পেছন ওদিকেই পা বাড়াল। এখন ড্রয়িং রুমে শুধু আরিশা আর সাফওয়ান আড়ষ্টতা কাটাতে মোবাইলে স্ক্রল করছে। আরিশা গলা খাঁকারি দিয়ে খুব নিচু স্বরে বলল, হ্যাপি বার্থডে মিস্টার চৌধুরী। সাফওয়ান আরিশার দিকে না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলল। থ্যাংক ইউ ইডিয়ট। আরিশার মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। মিস্টার চৌধুরী একবার তাকিয়েও দেখলেন না? আমাকে কি দেখতে খুব বেশি বাজে লাগছে? হবে হয়তো, তাই তো তাকাচ্ছেন না। এদিকে সাফওয়ানের দৃষ্টি ফোনে থাকলেও মন যেন সেখানে নেই। সে কিছুতেই মানতে পারছে না যে কেন হঠাৎ তার চোখের সামনে আরিশার চেহারা ভেসে উঠল। সে আর চোখে একবার আরিশার দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। দেখেই তার ভ্রু কুঁচকে গেল। আবার কি স্টুপিডিটি করেছো? মুখের এই অবস্থা কেন করেছো? সাফওয়ানের কথা শুনে আরিশা ফুঁসে উঠল। এই লোকটা তাকে একটা ভালো কথা বলছে, সেটাও ধমক দিয়ে। আপনার মুখ থেকে কি কোনোদিনও ভালো কথা বেরোবে না? স্যার তো আপনার মতো না, সারাক্ষণ শুধু ইডিয়েট স্টুপিড। আমি এমন কিছুই করিনি। সাফওয়ান তাচ্ছিল্য করে বলল, দেখতেই পাচ্ছি কি করেছো আর কি করনি। নিজের মুখে কিসব আজগুবি জিনিস মেখে মুখ লাল করে ফেলেছো, এখন বলছো কিছু করনি। ইডিয়ট একটা। আপনি কিন্তু বেশি বেশি বলছেন। সারাক্ষণ ইডিয়েট করতে থাকেন কেন? ইডিয়েট হবে আপনার বউ।
আরিশা জেদ ধরে বলল। সাফওয়ান এবার ফোনটা পাশে রেখে আরিশার দিকে সোজা হয়ে তাকিয়ে বলল। রে, আমার বউ তোমার মতো ইডিয়েট হলে চাপড়ে সোজা করে ফেলবো। কথাটা শোনা মাত্রই আরিশার হাত আপনা আপনি নিজের গালে চলে গেল। সে আতকে উঠে ভাবল, তার মানে এই লোকের সাথে বিয়ে হলে আমাকে চড় খেতে হবে? আরিশাকে ওভাবে নিজের গালে হাত দিতে দেখে সাফওয়ান গম্ভীর গলায় বলল। নিজের গালে হাত দিচ্ছ কেন? তোমাকে তো মারব বলিনি। আমার বউ যদি তোমার মতো ইডিয়েট হয় তবে তাকে মারব বলেছি। সাফওয়ানের কথা শুনে মনে মনে ভেঙচি কাটল আরিশা। সে ভাবল, বললেই হলো নাকি? আমার মতো ইডিয়েট হলে চাপড়ে সোজা করে ফেলবেন? আপনার কপালে তো আসতেই আমি লেখা আছি। আমিও দেখবো আপনি কিভাবে আমাকে সোজা করে। তবে মুখে বলল, আল্লাহ, আমি মিস্টার চৌধুরীর কপালে আমার থেকেও বড় একটা ইডিয়েট বউ জুটিয়ে দিও, মনে মনে বলল। অর্থাৎ আমাকেই জুটিয়ে দিও। আরিশার কথা শুনে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল। তার মানে স্বীকার করছো যে তুমি ইডিয়েট? আরিশা থতমত খেয়ে বলল। আমি কখন স্বীকার করলাম? এই তো মাত্রই বললে। কি বললে? আরিশা এবার বিড়বিড় করে নিচু স্বরে বলল। খাটাস বেটা একটা। সাফওয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করল। আরিশা তড়িঘড়ি করে নিজের মুখ চেপে ধরল। আরিশা না না, কিছু না। করে এরই মধ্যে সায়রা ড্রয়িং রুমে ফিরে এলো। সে একবার আরিশার দিকে তাকিয়ে পরক্ষণেই ভাইয়ের দিকে ফিরে জিজ্ঞেস করলো। ভাইয়া, তুমি নাকি আগামীকাল নতুন বাড়িতে শিফট করছো? সাফওয়ান অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলল। তোকে কে বললো? জিরাব ভাই বলল। সাফওয়ান মাথা নেড়ে বলল। যে ঠিকই বলেছে, আগামীকাল আমি নতুন ফ্ল্যাটে শিফট করছি আর জারিফ মাইশাকে নিয়ে এখানে চলে আসবে। সায়রা ঘড়ির দিকে তাকিয়ে বলল। ভাইয়া, আমরা এখন আসি তাহলে, আগামীকাল আবার দেখা হবে। সাফওয়ান ব্যস্ত হয়ে উঠল। কি বলছিস পুতুল? রাত 1টা বাজে, এখন আর যেতে হবে না, এখানেই থেকে যা। এবার আরাব ফোরন কেটে বলল। রাত হয়েছে তো কি হয়েছে, আমি আমার বউকে নিয়ে সেফলি বাসায় যেতে পারবো, তোকে চিন্তা করতে হবে না। সাফওয়ান আরাফের কথায় কান না দিয়ে সায়রাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সায়রা ভাইকে অনেক বুঝিয়ে অবশেষে বিদায় নিল। তারা চলে যেতেই সাফওয়ান দরজা লক করে নিজের রুমে চলে গেল। আরাব, সায়রা আর আরিশা যখন বাড়িতে পৌঁছালো তখন রাত প্রায় 2টো বাজে। আরিশা গাড়িতে বসে সাফওয়ানের কথা ভাবতে ভাবতে কখন বাড়ি চলে এসেছে টেরই পায়নি। অন্যদিকে সায়রা গাড়িতে বসে আরিশার সাথে গল্প করতে করতে জানালার ঠান্ডা বাতাসে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আরাফ এক হাতে সায়রার মাথাটা নিজের কাঁধে টেনে নিয়ে অন্য হাতে ড্রাইভ করে বাড়ি পৌঁছালো। গাড়ি থামতেই আরিশা নেমে সায়রাকে ডাকতে গেল, কিন্তু দেখলো সায়রা গভীর ঘুমে আচ্ছন্ন। আরাফ আরিশার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল। আরু, তুই ভেতরে যা, আমি আইডিকে নিয়ে আসছি। আরাফের কথা শুনে আরিশা গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে চলে গেল। আরাফ ড্রাইভিং সিট থেকে নেমে সায়রার পাশের দরজাটা খুলল। অতি সাবধানে সায়রার সিট বেল্ট খুলে তাকে পাঁজাকোলা করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। অন্য হাতে সায়রার পার্সটা নিয়ে সে ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আরাফ সায়রাকে নিয়ে সোজা নিজের রুমে চলে এলো। অতি সন্তর্পণে তাকে বিছানায় শুয়ে দিয়ে পা থেকে জুতো জোড়া খুলে রাখো। এরপর সায়রার মাথার হিজাবটা সাবধানে খুলে সরিয়ে রাখো। কিন্তু এখন সমস্যা হলো বোরকা নিয়ে। শোয়া অবস্থায় বোরকা খোলা বেশ কঠিন। আরাব নিচু স্বরে সায়রাকে ডাকল। আইরি, হ্যাঁ আইরি, একটু ওঠো, বোরখা খুলে তারপর ঘুমাও। সায়রা ঘুমের ঘোরে অস্ফুট স্বরে বলল। হুম। আরাব আবারও চেষ্টা করল। ওঠো না জান, বোরখাটা খুলতে হবে তো। সায়রা এবার ঘুমের মধ্যেই হাত পা ছুঁড়ে বলল। হবে না। আরাব মনে মনে হাসল। বউটা যে এত পরিমাণ ঘুম কাতুরে তা সে আগে জানতো না। ঘুমালে দুনিয়ার আর কোনো খবর থাকে না তার। আরাব আর তের সাথে গিয়ে বলল। আরাব আর জোর না করে সায়রাকে আলতো করে নিজের বুকের সাথে চেপে ধরে অতি সাবধানে তার গায়ের বোরকাটা খুলে ফেলল। সায়রাকে সুন্দরভাবে শুইয়ে দিয়ে ওপর থেকে নরম ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। সে সায়রার কপালে পরম মমতায় একটা গভীর চুমু দিয়ে আরাব নিজেও ফ্রেশ হতে চলে গেল। কাপড় বদলে আরামদায়ক একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিল সে। এরপর সায়রার পাশে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে তাকে নিজের বুকের মাঝে টেনে নিল এবং প্রিয় সেই পুরুষালী ঘ্রাণ পেয়ে আরাফের বুকে নাক ঘষল। এরপর আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। এভাবেই দুজনে একসাথে পাড়ি জমাল স্বপ্নের দেশে। তিনি আরাব সাফওয়ানের জন্মদিন উপলক্ষে বড় কোনো পার্টির আয়োজন করতে চাইলেও সায়রা ভিন্ন কিছু ঠিক করেছে। সে চেয়েছে ভাইয়ের নতুন বাড়িতে শিফট হওয়া এবং জন্মদিন উপলক্ষে গরিব দুঃখীদের খাওয়াবে। এতে অনাথ শিশুদের পেট ভরবে আর তারা সাফওয়ানের জন্য প্রাণভরে দোয়াও করবে। আরাব এতে দ্বিমত করেনি।
বরং সে তার বউয়ের এমন সুন্দর চিন্তাধারায় মুগ্ধ হয়েছে। সে সায়রাকে জানিয়েছে সব ব্যবস্থা সেই করবে। সায়রা ঠিক করেছে এই আয়োজনটা নতুন বাড়িতেই হবে। আরাব আজ ভার্সিটিতে না গিয়ে সকাল থেকে সব তদারকি করছে। শাহরিয়ার বাড়ির সবাই সাফওয়ানের নতুন বাড়িতে হাজির হয়েছে। ডুপ্লেক্স এই 2 তলা বাড়িটি আধুনিক ডিজাইনের সাদা মার্বেল দিয়ে তৈরি। মেইন গেট থেকে সদর দরজা পর্যন্ত ইটের সুন্দর রাস্তার এক পাশে রকমারি ফুলের বাগান, অন্য পাশে প্রশস্ত খালি গার্ডেন এবং পার্কিং এরিয়া। গেটে খোদাই করে বড় বড় অক্ষরে লেখা SS ড্রিম হাউস। আমেরিকাতেও সাফওয়ানের ঠিক একই নামের একটি বাড়ি আছে। সায়রা এখনো সেখানে না গেলেও সাফওয়ান বাংলাদেশেও সেই একই আদলে বাড়িটি তৈরি করেছে। কারণ সায়রার আবদার ছিল সে তার ভাইয়ের সাথে তাদের স্বপ্নের বাড়িতে থাকবে। সাফওয়ান সেই স্বপ্নটাই পূরণ করেছে, যদিও তার ইচ্ছা ছিল সায়রাকে নিয়েই সে এখানে থাকবে। কিন্তু সায়রা এখন আরাবের সাথে সুখী। রান্নার লোক এসে দুপুরের রান্নার কাজ প্রায় শেষ করে ফেলেছে। এর মধ্যেই মাইশা আর জারিফ চলে এলো, সাথে মাইশার বাবা মাও এসেছেন। ওনারা সাফওয়ানের ওপর কিছুটা ক্ষুব্ধ হলেও গত 2 দিনে জারিফের ব্যবহারে আশ্বস্ত হয়েছেন। যদিও জোর করে বিয়ে দেওয়ার বিষয়টি তারা এখনো মন থেকে পুরোপুরি মেনে নিতে পারেননি, তবে মেয়ে খুশি আছে দেখে তারা এখন শান্ত। সায়রা সব দেখে এসে বলল, আম্মু রান্না শেষ, এখন খাবারগুলো প্যাকেট করতে হবে। এখানে যারা আছে তাদের খাইয়ে দিয়ে বাকি প্যাকেটগুলো অনাথ আশ্রমে পাঠিয়ে দেব। সায়রার কথায় শারমিন শাহরিয়ার হেসে মাথা নাড়লেন। ওনার খুব অবাক লাগে। ওনার বড় আপার মেয়েটি চেহারার চেয়েও মনের দিক দিয়ে একদম মায়ের মতো হয়েছে। বড় আপার মতো এমন দয়ালু মন আর সরল স্বভাব সায়রা পুরোপুরি পেয়েছে। শারমিন শাহরিয়ার মনে মনে ভাবেন, ভাগ্য করেই তিনি এমন একটা মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে পেয়েছেন। এর মধ্যেই সাফওয়ান বাড়িতে চলে এল। সায়রা তাকে কল করে আসতে বলেছিল। সে রেস্টুরেন্টের কিছু কাজে বাইরে গিয়েছিল। সব খাবারের প্যাকেটগুলো 2টো গাড়িতে ভাগ করে তুলে দেওয়া হলো। ঠিক হলো বাড়িতে যারা আসবে তাদের জারিফ, মাইশা আর শারমিন শাহরিয়াররা মিলে খাওয়াবেন। আর সায়রা বুদ্ধি করে বলল যে সে আর আরাব এক গাড়িতে করে অনাথ আশ্রমে যাবে, আর আরিশা আর সাফওয়ান যাবে অন্য গাড়িতে। সাফওয়ান প্রথমে অমত করলেও বোনের জেদের কাছে হার মানল। অবশেষে সায়রা, আরাব এবং সাফওয়ান আরিশা অনাথ আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রথমে আরাব ও সায়রার গাড়িটা এসে একটা অনাথ আশ্রমের সামনে থামল। তার ঠিকঠনেই একে সবাই গাড়ি থেকে নেমে ভেতরে গেল। তাদের দেখে আশ্রমের ভেতর থেকে মাঝবয়সী একজন লোক বেরিয়ে এলেন। সায়রা, আরিশা, সাফওয়ান ও আরাব তাকে সালাম দিল। তিনি হাসিমুখে সালামের উত্তর দিয়ে সবার সাথে কুশল বিনিময় করলেন। সায়রা আগে থেকেই কথা বলে রেখেছিল যে আজ দুপুরে তাদের পক্ষ থেকে এখানে বিশেষ খাবারের আয়োজন করা হবে। তিনি আশ্রমের দায়িত্বে থাকা আরও 2 জনকে ডাকলেন খাবারগুলো গাড়ি থেকে নামিয়ে নেওয়ার জন্য। আরাব আর সাফওয়ানও এগিয়ে গেল খাবারগুলো ভেতরে নিয়ে যেতে সাহায্য করতে। 4 জন মিলে সব খাবারের প্যাকেট ভেতরে নিয়ে গেল। অনাথ আশ্রমের বাচ্চারা আরিশা আর সায়রাকে দেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। তারা শুনেছে যে আজ তাদের জন্য বড়রা খাবার নিয়ে এসেছে। একদল বাচ্চা দৌড়ে এসে সায়রা আর আরিশাকে জড়িয়ে ধরল। সায়রা আর আরিশাও যেন নিমেষেই বাচ্চাদের মতো সরল হয়ে তাদের সাথে মিশে গেল। সায়রা পরম মমতায় সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমাদের কি বিশেষ কিছু প্রয়োজন আছে সোনা? বাচ্চাগুলো সরল মনে সমস্বরে বলে উঠল, না আপা, আমাদের আর কিচ্ছু প্রয়োজন নাই। সায়রা তাদের উত্তরে হেসে বলল, তোমাদের প্রয়োজন না থাকলেও আমার দেহার প্রয়োজন আছে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল। এ কথা বলে সায়রা আর আরিশা ব্যাগ থেকে অনেকগুলো চকোলেট বের করে এক করে সবার হাতে দিল। চকোলেট পেয়ে বাচ্চাদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল। তাদের সেই অকৃত্রিম খুশি দেখে আরিশা আর সায়রাও খিলখিল করে হাসতে লাগলো। দূর থেকে মুগ্ধ দৃষ্টিতে এই মায়াবী দৃশ্যটির দিকে তাকিয়ে আছে আরাব আর সাফওয়ান তার পুতুলের দিকে তাকিয়ে থাকলেও তার দৃষ্টি বারবার পাশে থাকা আরিশার ওপর গিয়ে স্থির হচ্ছে। সাফওয়ান নিজেকে খুব কষ্টে সংযত করলো। সে মনে মনে নিজেকে বোঝালো এসব ঠিক নয়। এই মেয়ের ভাবনা সে কিছুতেই নিজের মাথায় স্থান দেবে না। সে শারমিন শাহরিয়ারের বাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখছে শুধুমাত্র তার পুতুলের খুশির জন্য। সে চায় না নতুন কোনো ঝামেলায় জড়িয়ে বোনের সুখ নষ্ট করতে। কিন্তু সে ভুলতে পারে না যে ওই শারমিন শাহরিয়ারের জন্যই আজ তার মা বেঁচে নেই।
শারমিন শাহরিয়ার যদি সেদিন নিজের অসুস্থতার বাহানা দিয়ে তার মাকে না নিয়ে যেত। আদ্র অনুর দিকে ফিরে তাকে তবে হয়তো আজ তার মা তাদের সাথে থাকতো। তার ছোট বোনটাকে ছোটবেলায় এত অত্যাচার সহ্য করতে হতো না। সাফওয়ান হোসেন মঞ্জিলের কাউকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। সে তার পুতুলের খুশির জন্য শত্রুর সাথেও এক ছাদের নিচে বাস করতে পারে, কিন্তু ওই বাড়ির কারো সাথে নতুন কোনো সম্পর্কে সে জড়াতে পারবে না। সাফওয়ান আরিশার ভাবনা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলল। সে ঠিক করলো এই মেয়ের থেকে তাকে দূরে থাকতে হবে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, কারণ এই মেয়েটি তার মস্তিষ্কের নিউরনের মতো গেঁথে যাচ্ছে। সে কিছুতেই আরিশার মায়ায় নিজেকে ধরা দিতে দেবে না। সায়রা আর আরিশা ঠিক করলো তারা বাচ্চাদের সাথে কানামাছি খেলবে। সে কথা শুনে বাচ্চারা খুশিতে হৈ হৈ করে উঠল। একটা বাচ্চা মেয়ে দৌড়ে গিয়ে ভেতর থেকে চোখ বাঁধার জন্য একটা ওড়না নিয়ে এলো। ঠিক হলো, প্রথমে আরিশার চোখ বাঁধা হবে। সায়রা আরিশার চোখে ওড়নাটা ভালো করে বেঁধে দিয়ে তাকে কয়েকবার গোল গোল ঘুরিয়ে ছেড়ে দিল। আরিশা প্রথমে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর দুহাত সামনে বাড়িয়ে হাতড়ে এগোতে লাগল। সায়রা আরিশাকে পেছন থেকে আলতো করে টান দিয়ে বাচ্চাদের সাথে খিলখিল করে হাসতে লাগল। সে আরিশাকে দিগ্ভ্রান্ত করতে করতে আস্তে আস্তে পেছনের দিকে নিয়ে গেল, ঠিক যেদিকে সাফওয়ান দাঁড়িয়েছিল। তারপর সায়রা সুকৌশলে সেখান থেকে সরে পড়ল। এদিকে আরিশা কারো আওয়াজ না পেয়ে হাতড়াতে সামনে এগিয়ে চলল। সাফওয়ান তখন ফোনের ওপাশে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। আচমকা আরিশা পেছন থেকে সাফওয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, ধরে ফেলেছি, এবার আর পালানো যাবে না।